This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। টিএমসিপি হচ্ছে একটা ক্যান্সার। কাদের ইন্ধনে এরা এই ঘটনা কলেজের ভিতরে ঘটাতে পারে? সাউথ ক্যালকাটাতে সেখানকার একটু পড়ুয়া ছাত্রী সঙ্গে যে শ্লীলতাহানির ঘটনা সেই বিজ্ঞাপনের ক্যাচলাইনটা মনে আছে আপনাদের? স্বাদ হালকা হালকা। প্রবীণ এমপি কসবা কথাটা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন, আর মন্ত্রী বললেন শ্লীলতাহানি। আরে দুনিয়ার সবাই যখন জেনে গেছে যে এক্ষেত্রে গণধর্ষণের অভিযোগ উঠেছে, তারপরেও মন্ত্রী বলছেন শ্লীলতাহানি। কোন মন্ত্রী? নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী। শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণের ফারাকটা তিনি নিশ্চয়ই বিলক্ষণ জানেন। স্বাদ হালকা হালকা। ওই অমানবিক মুখগুলোর জন্যই শোনাচ্ছি কসবার কলেজে ধর্ষিতা ছাত্রীর পুলিশের কাছে দেওয়া অভিযোগটা। 25শে জুন 2025 পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছিল। দুপুর 12টা 5 মিনিটে কলেজে পৌঁছই। ফর্ম ফিল আপের পর অন্য দিনের মতোই ইউনিয়ন রুমে গিয়ে বসি। যে ঢুকে সবাইকে বসতে বলে, আমরাও বসি। যে কলেজের প্রাক্তন ছাত্র, কলেজের আধিকারিক, আনঅফিসিয়ালি কলেজের টিএমসিপি ইউনিটের মাথা, কলেজে তাঁর বিরাট ক্ষমতা। সবাই তার কথা শুনত, সবাইকে টিএমসিপি ইউনিটের পদ দিত। আমাকেও গার্লস সেক্রেটারি পদ দিয়েছিল। আমরা সবাই বসে মজা করছিলাম। 4টে নাগাদ কিছু পড়ুয়া বেরিয়ে যেতে থাকে। আমিও কলেজ গেটের দিকে এগোতে থাকি। কলেজের জেনারেল সেক্রেটারির সঙ্গে দেখা হওয়ার জন্য তার সঙ্গে কথা বলছিলাম। ইউনিয়ন রুমের বাইরে বসি আমরা। তখন যে আসে, 1 প্যাকেট বিস্কুট আমাকে দেয়, আমাদের ইউনিয়ন রুমে ঢুকতে বলে। ইউনিট নিয়ে কিছু কথা আছে বলছিল, আমরা ভেতরে যাই। মোটামুটি 7 জন ছিলাম। যে ইউনিট নিয়ে কথা বলতে শুরু করে, তার ব্যক্তিগত জীবন, তার ক্ষমতা সব নিয়েই বলতে থাকে। কিছুক্ষণ পর পি আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকে। জানতে চায় যে এবং ইউনিটের প্রতি অনুগত কিনা। গার্লস সেক্রেটারি হিসেবে আমি যে আর টিমের প্রতি আমার আনুগত্যের কথা জানাই। আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। একটু পরে যে জিজ্ঞাসা করে পি আমাকে সব বুঝিয়েছে কিনা। আমি বলি হ্যাঁ দাদা, আমি সবসময় ইউনিটের সঙ্গে থাকবো, চিন্তা করো না। তা যে বলে ওই ব্যাপারে কিছু নয়। তারপর সে আমাকে বাইরে ডাকে, বলে প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ করে। তার গার্লফ্রেন্ডের পর আরও একজনকে ভালোবাসে এবং সেটা আমি। আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না। কথা বলে আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। তখনও পর্যন্ত সব ঠিক ছিল। সন্ধে 6টা 10 নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই, কিন্তু যে আমাদের আটকে দেয়। আরও কিছুক্ষণ থাকতে বলে, আমরা থেকে যাই। সন্ধে 7:30 নাগাদ আমাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে যায়, বলে কিছু কাজ ছেড়ে তাড়াতাড়ি ফিরে আসবে। আমিও বেরোনোর জন্য তৈরি হচ্ছিলাম। তখন যে আটকায়, পি এবং এমকে চোখের ইশারায় বাইরে বেরোতে বলে। ওরা জের কথা মতো বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডে সব ঘটে যায়। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। যে আমাকে বাথরুমের কাছে নিয়ে যায়, জোর করে যৌন সঙ্গমের চেষ্টা করে। আমি আপত্তি করি, বাধা দিই, ওকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলি আমাকে যেতে দাও, আমি এ কাজ করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ভালোবাসি। কিন্তু যে রাজি হয়নি, আমাকে জোর করতে থাকে। আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়, শ্বাসকষ্ট হতে থাকে। পি এবং এমকে ভেতরে ডাকে যে আমি ওদের কাছে সাহায্য চাই, হাসপাতালে নিয়ে যেতে বলি, কিন্তু ওরা সাহায্য করেনি। তখন একটা ইনহেলার এনে দিতে বলি, এম কিনে এনে দেয়। সেটা নিয়ে একটু সুস্থ হই। আমার জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরোতে গিয়ে দেখি মেন গেটে তালা। অসহায় গার্ডও আমাকে সাহায্য করতে পারেনি। পি এবং এম আবার আমাকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায়। জেকে বলি আমাকে ছেড়ে দিতে, ওর পায়ে পড়ি।
কিন্তু আমাকে ছাড়েনি। পি এবং এম কে বলে আমাকে গার্ডের ঘরে নিয়ে যেতে, গার্ডকে বাইরে বের করে দিতে বলে। ওরা আমাকে জোর করে গার্ডের রুমে নিয়ে যায়, যে আমাকে বিবস্ত্র করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি বাধা দিলে ব্ল্যাকমেল করে, ভয় দেখায়, যেমনটা সে সব সময় করে। আমার বয়ফ্রেন্ডকে খুন করার, আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দেয়। তারপরেও আমি লড়তে থাকি। তখন আমার নগ্ন অবস্থার দুটো ভিডিও দেখায়, যখন সে আমাকে ধর্ষণ করছিল। ভয় দেখায়, সহযোগিতা না করলে যখনই ডাকবে তখনই না গেলে এই ভিডিও সবাইকে দেখাবে। যখন যে আমাকে ধর্ষণ করছিল তখন এম আর পি দাঁড়িয়ে সব দেখছিল। আমি টানা নিজেকে বাঁচাতে লড়েছি, কিন্তু সে আমাকে ধর্ষণ করেই যায়। আমায় মাথায় জোরে আঘাত করে, তবু সে আমাকে ছাড়েনি। সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে। আমি মরার মতো করে থাকি। জোর করে যৌন সঙ্গম শেষ করে সে চলে যায়। রাত 10:50 আমি ঘর থেকে বেরোই। সে আমাকে কিছু বলতে বারণ করে দেয়, বলে সবাইকে বলতে যে আমরা ইউনিট নিয়ে কথা বলছিলাম। বেরিয়ে আমি ইউনিয়ন রুমে যাই। সে ফের আমার বয়ফ্রেন্ডকে খুন করার, আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দেয়। জোর করে গার্ডের ঘরে নিয়ে যাওয়ার সময় আমার ফোন কেড়ে নিয়েছিল এম। ওর থেকে ফোনটা নিয়েই কলেজ থেকে বেরিয়ে যাই। বাবাকে বলি নিয়ে যেতে, বাবাকে সব খুলে বলি, কিন্তু জের ক্ষমতার জন্য থানায় যেতে খুব ভয় পাচ্ছিলাম। আজ আমি মনস্থির করেছি, আমার বয়ান লিপিবদ্ধ করছি। এক আইনের ছাত্র হিসেবে আমি বিচার চাই। এখন আমি একজন নির্যাতিতা। আমি দ্রুত বিচার চাই। জে পি এমদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত এ। ইনহেলার আনিয়ে মেয়েটিকে ধাতস্থ করার সুযোগ দিয়ে তারপরে ধর্ষণ। একবার ভাবুন কতখানি বিকার এই ধর্ষকদের। নির্যাতিতার এফআইআর এর বয়ানটা আপনাদের শোনালাম, শুনলেন? এটার ভিত্তিতেই এফআইআরটা হয়েছে। একটা মেয়ে যে ঠিক করে শ্বাস নিতে পারছে না, ততক্ষণে যার প্যানিক অ্যাটাক হয়ে গেছে, বুক ধরফর করছে, শ্বাস রোধ হয়ে আসছে, কাতর স্বরে সে কাকুতি মিনতি করছে, আমাকে হাসপাতালে নিয়ে চলো, তারপরে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। তারপরেও যারা হাসপাতালে নিয়ে গেল না, ইনহেলার এনে দিয়ে তাকে খানিকটা সুস্থ হওয়ার সুযোগ দিয়ে সেই অপেক্ষায় থাকলো যে কখন তার শ্বাসকষ্ট বন্ধ হবে এবং তারপর রেপ করবে, এবং প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতিশোধ নিল ধর্ষণ করে। এরা মানুষ? এরা কি মানুষ? পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা। যখন সে লোভে রাজি হয়নি তাকে ধর্ষণ করা হলো। প্রথমে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে, মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তার শ্বাসকষ্ট শুরু হয়। ভাবুন কি প্যাথেটিক তার কন্ডিশন ছিল। আজকে তারপরে তাকে ইনহেলার এনে দিতে বলে, তারপরেও তাকে ছাড়েনি। তারপরে আবার গার্ডের রুমে নিয়ে গিয়ে সেখানে তাকে ধর্ষণ করে। এরা মানুষ না পশু? তৃণমূল কংগ্রেসের পশু এরা, পোষা পশু তৃণমূল কংগ্রেসের। দর্শক, এইটা হচ্ছে এফআইআর এর কপি, আর এইটা হচ্ছে এই নির্যাতিতার অভিযোগের যে অভিযোগপত্র, যার ভিত্তিতে এই এফআইআর তৈরি হয়েছে বা করা হয়েছে। আমি এখান থেকে কতগুলো লাইন পড়ছি। কেন পড়ছি আপনারা বলবেন যে খবরটা তো শোনালেন, আবার বলছেন কেন? কারণ সেন্টেন্সগুলো পড়লে তার মর্মার্থ অনেক ক্লিয়ার হয়। দেখুন, ইংরেজিতে লেখা, আমি ইংরেজিতেই পড়ছি। বলছে, আই আস্কড হেল্প ফ্রম দেম, I asked them to take me to একটা বেসরকারি হসপিটালের নাম আছে অমুক হসপিটাল, বাট দে ওয়্যার নট হেল্পিং মি, আমাকে সাহায্য করছিল না ওরা। ততক্ষণে মেয়েটার বুক ধরফর শুরু হয়ে গেছে। দেন আই টোল্ড দেম অ্যাট লিস্ট টু ব্রিং অ্যান ইনহেলার ফর মি, যে নিদেন পক্ষে আমাকে একটা ইনহেলার এনে দাও। পরিস্থিতিটা ভাবুন। এম বট দ্যাট, এম সেটা কিনে এনে দিল, বট দ্যাট বলেছে এখানে। I took it and I felt better, একটু যখন সুস্থ অনুভব করছি, মানে শ্বাসকষ্টটা একটু যখন কমেছে, I packed my things, মানে ব্যাগপত্র গুটিয়ে I went outside to escape, মানে তখন আমি বেরিয়ে কলেজ থেকে চলে যাব। মেয়েটি বলছে অভিযোগে, and saw that they have locked the main gate and the guard was helpless, গেটটা তখন তালা লাগানো, কলেজের মূল ফটক, এবং গার্ড তিনি কিছুই করতে পারেননি। M and P again took me to the union room, আবার M and P, এই যে ছোট্ট নামগুলো দিয়েছে বর্ণ দিয়ে, আমরা জানি না এই নামগুলোর পুরো অর্থগুলো কি। তারপরে আমাকে আবার ইউনিয়ন রুমে নিয়ে গেল। I asked J to let me go, আমি জেকে বললাম আমাকে যেতে দাও। I even touched his feet, তার পায়ে পড়েছি, but he didn't let me go, আমাকে যেতে দেয়নি। He instructed M and P to take me to the guard's room and
টু দ্য গার্ড রুম ফোর্সফুলি। তারপরে গার্ড রুমে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে তো ঘটনা আপনাদের আমরা কাল থেকেই অভিযোগটা জানাচ্ছি। আমি এইটা আপনাদের দেখালাম একটাই কারণে, এটা আপনি ভাবুন যে আপনার হৃদয়ের মধ্যে দিয়ে এখন কি যেতে পারে, এরা কত বড় নরাধম। না, এই মনোজিতদের পশুর সঙ্গে তুলনা করবেন না যারা করছেন। পশুর অপমান বোধ হয় তাদের মধ্যে। দেখুন, পশু হিংস্রতা করে, সব পশু নয়, কিন্তু তাদের মধ্যে একটা শৃঙ্খলা থাকে। মনে রাখতে হবে, হিংস্র পশুকে প্রকৃতি বিবেক দেয়নি। আপনি প্রকৃতি বলুন, ঈশ্বর বলুন, সৃষ্টিকর্তা বলুন, কনসেন্স দেয়নি যেটা মানুষকে দিয়েছে। পশুকে, বাঘসিংহকে হিংস্রতা দেখিয়েই নিজের খাবার জোগাড় করতে হয়, নিজের সঙ্গিনী জোগাড় করতে হয়। এটা তাদের হাত বাঁধা, তাদের হাত পা বাঁধা, কারণ এটা নেচার, এটা প্রকৃতিগত, ওটা পশুর ইনস্টিংক্ট বা প্রবৃত্তি। তাতে পশুর কিন্তু কোনো হাত নেই। কিন্তু মানুষকে সৃষ্টিকর্তা বিবেক দিয়েছে, বিবেচনাবোধ দিয়েছে, যেটা এই শয়তানগুলো প্রয়োগ করেনি। ভাবুন একবার, ধর্ষণ যে করছে সেটার ছবি তুলে রাখে এরা। সঙ্গী দুজনকে মনোজিৎ ডেকে নিয়েছিল ধর্ষণের ভিডিওগ্রাফি করার জন্য। মোবাইল ফোন, সেই সময় মোবাইল ফোনে ভিডিওগ্রাফি করা হয়। তারা কতটা বিকৃত এবং বেপরোয়া, কতটা বর্বর, কতটা বিকৃত মানসিকতা। এই মনোজিৎ, এই কোট আনকোট ধর্ষক মনোজিৎ মিশ্র আরজি করে তিলোত্তমার ধর্ষকের ফাঁসির দাবিতে সরব হয়েছিল। ভাবুন কত বড় ভণ্ড। ধর্ষকের ফাঁসি চাই, নাটক নয়, বিচার চাই। তার ফেসবুক ওয়ালে সে বড় বড় করে এগুলো লিখেছিল। তৃণমূলের এই ছাত্র নেতা প্রতিবাদীদের ভিড়ে সে আসলে মিশে তখন প্রতিবাদ জানিয়েছিল। কেন জানেন? তার নোংরা মনটাকে আড়াল করতে। তার স্বরূপটা কি? সেও যে এই কাণ্ড অন্য জায়গায় ঘটিয়েছে এটা যাতে প্রকাশ না পায়। যা অভিযোগ আসছে, কসবা ল কলেজের গণধর্ষণ একটা ঘটনা মাত্র। ওই যে আমরা বলি না, টিপ অফ অ্যান আইসবার্গ, একটা হিমশৈলের চূড়া। এক নয়, একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ধর্ষণের ভিডিও তুলে রাখাটা সে তার অভ্যাসে পরিণত করেছিল। একাধিক মেয়েদের সাথে ভিডিও আছে, একাধিক ছাত্রীদের সাথে আমাদের কাছে, মানে আপনি মোবাইলে আছে। এবং আমি আপনাকে বলছি, এই বর্তমান যে গার্লফ্রেন্ড, খবর নিন, তাকে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে ভিডিও লিক করে দেবে এইসব বলে। ইভেন পুলিশ যে ওর ফোন সিজ করেছে, ওর ল্যাপটপ, ওর বাড়িতে যা ডিভাইস আছে, পেন ড্রাইভ, এগুলো সার্চ করুক, আরো একাধিক মেয়ের ভিডিওর ছবি পাবে। দেখুন, এইসব ভিডিওর কিছু আমাদের হাতেও এসেছে, কিন্তু ওই ভিডিও তো আমরা আপনাদের সব দেখাতে পারবো না। এটা তো কোনো মনুষ্যতর জীব পারে, এটা তো মানুষ পারে না। ওই ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে সে ব্ল্যাকমেল করত, ভয় দেখিয়েই মুখ বন্ধ করে রাখতে বাধ্য করত। মানে একবারে হ্যাবিচুয়াল অফেন্ডার, একটা বদমাশ, এমন একটা অপদার্থ কুলাঙ্গার সম্পর্কে তার কলেজের দেওয়ালে লেখা আছে, দাদা দাদা আমাদের হৃদয়ে আছে, মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্ট। ভয়ে লিখতে হয়েছে, যারা এটা লিখেছে নিশ্চয়ই ভয়েই লিখতে হয়েছে। এই মানুষ, এই লোক কারো প্রিয় হতে পারে? কলেজের দেওয়ালে গোটা গোটা অক্ষরে এটা লেখা আছে। বহু মেয়েরা গোপনে অভিযোগ জানাচ্ছে। এ কে? কসবা, চেতলা, কালীঘাট, বালিগঞ্জ, এতগুলো থানায় কমপ্লেন। পুলিশ জেগে ঘুমোচ্ছিল? পুলিশ জানে না? যাবতীয় তথ্য প্রমাণ এখনো পর্যন্ত তদন্তে যা উঠে আসছে সেটা হচ্ছে মনোজিতের বিরুদ্ধে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। শরীর জুড়ে রয়েছে যৌন হেনস্থার চিহ্ন, আঁচড় এবং কামড়ের দাগ। নাম, পদবি, জাতি, ধর্ম বড় কথা নয়, পরিষ্কার কথা, এদের শাস্তি, এরা জানোয়ার, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কিন্তু আইনের শাসন, আইনে চলতে হবে। ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে এমনভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি এর মধ্যে দিয়ে হয়। এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না, যাবে না। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ অপরাজিতা বিল না থাকার আক্ষেপ করছেন, বলছেন সর্বোচ্চ শাস্তির কথা।
আচ্ছা, পুলিশ কি সর্বোচ্চ শাস্তি বিবেচনা করছে? পুলিশ কি সেই চেষ্টাই করছে? এ রাজ্যের পুলিশ আর বিতর্ক এখন তো এক। আরজিকর কাণ্ডেও ছিল যা, সেই বিতর্ক হয়েছিল। কসবার গণধর্ষণেও কিন্তু প্রশ্নের মুখে পড়ছে পুলিশ। অভিযুক্তদের নাম লুকোনোর মারাত্মক অভিযোগ উঠছে কসবা থানার পুলিশের বিরুদ্ধে। গতকালই এই প্রশ্নটা উঠেছে, এফআইআরে 3 অভিযুক্তের নাম কেন পুরো স্পষ্ট করে লেখা নেই? এটা কোন দেশি নিয়ম? অভিযুক্তদের নামের বদলে কেন লেখা হয়েছে জেএমপি? এটা কি সাধারণ মানুষের দায়িত্ব বুঝে নেওয়ার? তাদের নাম তো আড়াল করার কোনো প্রশ্নই থাকতে পারে না। গ্রেফতারি নিয়ে পুলিশের প্রথম বিবৃতিতেও পুরো নাম ছিল না, শুধুমাত্র রিমান্ড লেটারে 3 অভিযুক্তের নাম লেখা। নির্যাতিতার অভিযোগপত্রে অভিযুক্তদের নাম মোছানোর অভিযোগ উঠেছে কেন? কেন নাম নিয়ে এই লুকোচুরি খেলা? অভিযুক্তদের সঙ্গে শাসক যোগ আছে বলেই কি পুলিশ এখানে অতি সক্রিয় এবং একাধারে অতি সাবধানী, নাকি শাসক তৃণমূলের উপরতলার কোনো নির্দেশ ছিল এমনটা করার? কেন, কি আড়াল করতে এটা? এরপর কি কেউ আশা করতে পারে যে পুলিশ সর্বোচ্চ সাজার ব্যবস্থা করবে? শাসকের মুখপাত্র পুলিশকে এই প্রশ্নটা করবেন, কেন অভিযুক্তদের নাম এফআইআরে আড়াল হলো? এটা কি করবেন কুণালবাবুরা? পুলিশের কাছে প্রশ্ন। প্রথমেই তো একবারে বিসমিল্লায় গলদ যাকে বলে, গোড়াতেই তো গলদ দেখা যাচ্ছে তদন্তের ক্ষেত্রে। বিশেষজ্ঞরা মনে করছেন, আপনাদের আমরা ভালো উকিলদের বাইট শোনাচ্ছি, আড়ালে তো নির্যাতিতার নাম থাকার কথা। পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। কমন রুমে রক্তের দাগ পেয়েছে পুলিশ, নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এগুলো সব ফ্যাক্ট। কলেজের সিসিটিভির হার্ড ডিস্ক পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। কমন রুম থেকে রক্তের নমুনা পাওয়া গিয়েছে, যে নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। গার্ড রুম অর্থাৎ যেটা মূল ঘটনাস্থল, যে ঘরের মধ্যে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেই ঘর থেকেও বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা গোটা কলেজের ভিতরে যতগুলি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ যে হার্ড ডিস্কে স্টোর হয় সেই হার্ড ডিস্কটিও বাজেয়াপ্ত করেছেন। তার পাশাপাশি কমন রুম থেকে তারা একটি হকি স্টিকও বাজেয়াপ্ত করেছেন এবং অভিযোগকারিনী কিন্তু এক্ষেত্রে এই ঘটনার সঙ্গে এই হকি স্টিকের ব্যবহার বা হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগও করেছিলেন। যে সিসিটিভি ফুটেজ তারা বাজেয়াপ্ত করেছেন সেই সিসিটিভিতে ওই অভিযোগকারিনীকে অভিযুক্ত জোর করে টেনে নিয়ে যাচ্ছে সেই সংক্রান্ত ফুটেজে হাতে এসেছে। কিন্তু এক্ষেত্রে অভিযুক্ত জানতো যে গার্ড রুমে বা তার আশেপাশে সিসিটিভি ক্যামেরার কভারেজ নেই, সেই কারণে গার্ড রুমে নিয়ে গিয়ে ঢুকতে বা সেখান থেকে বেরোতে দেখা যায়নি। অর্থাৎ অভিযোগকারিনী এবং অভিযুক্ত জোর করে যে তাকে গার্ড রুমে নিয়ে গেছে সেই সংক্রান্ত কোনো ফুটেজ কিন্তু সামনে আসেনি। দেখুন, একটা কথা আজকের দিনে না বলে পারছি না। কেষ্টমণ্ডল তিনি তো কচি খোকা নন, আমরা যাকে সহজ কথায় বলি আদ্দামরা। একজন এমন নেতা যিনি পুলিশের মা মাসি উদ্ধার করছেন, তারপর যদি দলের প্রবীণ নেতা মন্ত্রীরা বলেন যে ওই যে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে, ক্ষমা চাওয়ানো হয়েছে, এটাই বিরাট সাজা, তাহলে এ রাজ্যে মনোজিতই তৈরি হবে। এটা হলফ করে বলতে পারি, কারণ মনোজিতরা এদের থেকেই শেখে। মনোজিৎ একবারে খলিফা ছেলে। পরিকল্পিতভাবেই আইন কলেজের ওই ছাত্রীকে গার্ড রুমে নিয়ে যাওয়া হয়েছিল। মনোজিতরা জানতো যে ওখানে সিসিটিভি নেই এবং আমাদের ধারণা, অনেক সময় ধারণার কথা বলতে হয়, ওই ঘরে আগেও অনেক কুকীর্তি সে করেছে, হয়তো সেগুলো প্রকাশ্যে আসেনি। আইন কলেজের মধ্যে আগেও যেসব অপকর্ম করেছে, তাও কি ওই গার্ড রুমেই? যে সংশয়টার কথা বলছিলাম আমাদের, এখন তো সন্দেহ জাগবে। পুলিশ গার্ডকেও গ্রেফতার করেছে যে কেন ওই গার্ড চুপ থাকলো? সে তো মিনিমাম তিনি তো গিয়ে কাউকে একটা অভিযোগ জানাতে পারতেন, যদি শারীরিক ক্ষমতায় নাই পারতেন 3টে ইয়াং ছেলের সঙ্গে। কেন কসবা থানায় তিনি ফোন করে জানালেন না? কেন কলেজ প্রশাসনের কাউকে ঘটনার কথা তৎক্ষণাৎ বললেন না যে একটা মেয়েকে এরম করে জোর করে আমার ঘরে ঢুকিয়ে নিয়ে গেছে? তাতেও তো কিছুটা তো বাধা দেওয়া যেত। দাপুটে দাদা মনোজিতের ভয়ে, হকি স্টিকে মাথা ফেটে যাওয়ার ভয়ে। তবে আরজিকর থেকে পুলিশ কিছু শিক্ষা অন্তত নিয়েছে। আরজিকরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ লোপাটের। কসবার ঘটনাতে যে কলেজের ভিতরে এই ঘটনা ঘটেছিল সেই কলেজে ঘটনার সামনে আসার পর কলেজের মধ্যে ঢুকে পড়েছিল আন্দোলনকারীদের একাংশ, আর তারপর অতি সাবধানী পুলিশ রয়েছে কসবার সেই কলেজের সামনে। এবং কলেজের যে গেট, 2টি গেট, সেই 2টি গেট এই মুহূর্তে কার্যত দুর্গে পরিণত হয়েছে। একটি গেট আমার সহকর্মী সুদীপ গুছাইতে বলবো দেখানোর জন্য, লোহার গেট, তালাবন্ধ, তারপরে বাঁশ দিয়ে, তারপরে লোহার যে গার্ডরেল থাকে সেই গার্ডরেল, এবং সেই গার্ডরেলের সঙ্গে বাঁশ এবং মোটা নাইলনের দড়ি পেঁচিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এই জায়গা থেকে প্রবেশ করতে না পারে। এই কলেজের অপর যে গেটটি রয়েছে
সুদীপ মুচাইদকে বলবো একটু দেখানোর জন্য, সেই গেটটি কিন্তু কার্যত দুর্গে পরিণত হয়েছে। শুধুমাত্র একটি জায়গা আছে যেখান থেকে পুলিশ কর্মীরা যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করতে পারেন, অর্থাৎ মাছি গলবার কোনো জায়গা নেই, এবং যতটুকু রয়েছে সেটা শুধুমাত্র পুলিশের ব্যবহারের জন্য। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পুলিশের গার্ডরেল, তার সঙ্গে বাঁশ এবং মোটা নাইলনের দড়ি দিয়ে সম্পূর্ণভাবে পেঁচিয়ে আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ কেউ আন্দোলন করতে এলে, বিক্ষোভ দেখাতে এলে ভেতরে যাতে প্রবেশ করতে না পারে। একই সঙ্গে যেখানে ঘটনাস্থল কলেজের ভেতর, সেখানকার তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয় বা তথ্য প্রমাণ নষ্ট হওয়ার কোনো অভিযোগ যাতে পুলিশের বিরুদ্ধে না আসে, সেই জন্য কসবা থানা পুলিশের এই অতি সাবধানী পদক্ষেপ। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।